পাস করাই দেখি কারেন্ট আসে কিনা। এখনো তো কারেন্ট আসেনি। তো দেখ, আমরা কাইনেটিক্স পড়াচ্ছিলাম, শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ স্যার শুনতে হ্যাঁ পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে। তো কাইনেটিক্স এর খুব একটা ইম্পর্টেন্ট টপিক আজকে আমাদের পড়ানোর কথা ছিল, যাক সেটাই পড়াচ্ছি। আপাতত নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব আছে, আমি তো ওয়াইফাই ইউজ করতে পারছি না ফোনের হটস্পট থেকে। ফোনেতেও চার্জ নেই আর কি, চার্জে বসিয়েছিলাম, তো কারেন্ট চলে যাওয়া মানে সবই তো চলে যাওয়া। তো যাকগে, আমরা যতক্ষণ পারছি করছি, দেখছি আমি কতক্ষণ চলে না চলে। তো কেমিক্যাল কাইনেটিক্স এর আমাদের লেকচার নাম্বার 2। প্রথম কথা হচ্ছে যে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একটু এক্সপেরিমেন্টাল ওরিয়েন্টেড কিছু কোশ্চেন দেয়। তো ফার্স্ট অর্ডার রিয়াকশনের যে আমরা জেনারেল যে রিয়াকশনের ইকুয়েশনটা জানি, সেই ইকুয়েশনটাতে কিন্তু কিছু ডিভিয়েশন আসবে, সেই ইকুয়েশনটা কিছু চেঞ্জ হবে। তো সেটা নিয়ে আজকে আমি ডিটেলে ডিসকাস করব। তো ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেখানে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন যেটা আমরা বের করি, নর্মাল যেটা আর কি, মাইনাস ডিএ বাই ডিটি ফার্স্ট অর্ডার, মানে এখানে তো 1 লিখতে হবে ফার্স্ট অর্ডার, এবং সেটা ডিফারেন্সিয়েশন করার পরে লিমিট a0 at লিমিট দিয়ে আমরা যদি বের করি, তাহলে আলটিমেটলি আমাদের যে নর্মাল যে ইকুয়েশনটা আসে, সেই ইকুয়েশনটাতে একটা ln a0 ln at ইকুয়ালস টু ln a0 মাইনাস kt। তো সেটা কে এর ফর্মে তুই লিখতে পারিস, কে এর ফর্মে লিখতে পারিস, বা ইন্টিগ্রেটেড ফর্মেও তুই রাখতে পারিস। করে তাকে সিম্পলিফাই করে আমরা এই একটা ফর্ম নিয়ে আসি, যে ফর্মটা হচ্ছে কে ইকুয়ালস টু 2.303 বাই টি লগ a0 বাই at। কারণ এখানে তো ln আছে, ln এর তো ক্যালকুলেশন আমরা করতে পারবো না, সেই জন্য 2.303 দিয়ে মাল্টিপ্লাই করে ln মানে হচ্ছে 2.303 লগ, কারণ lnটা হচ্ছে ই বেস আর লগটা হচ্ছে 10 বেস। ই বেস থেকে 10 বেসে কনভার্ট করতে গেলে 2.303 মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হিসাবে থাকবে। তো আর এটা যদি এক্সপোনেনশিয়াল ফর্মে লিখি, তাহলে ই টু দি পাওয়ার কেটি, এরকম ভাবেও লিখতে পারি আমরা, বা এইভাবেও লিখতে পারি এটি ইকুয়ালস টু a0 ই টু দি পাওয়ার মাইনাস কেটি, মানে এটা ই টু দি পাওয়ার মাইনাস কেটি করে দেওয়া হলো এক্সপোনেনশিয়াল ফর্ম। এই সমস্ত ফর্মগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের সবসময় কাজে লাগবে। এই ফর্মগুলো, এগুলো ছাড়া কিন্তু আমরা কিছু করতে পারবো না, কোনো প্রশ্নেরই অ্যান্সার করতে পারবো না। তো এখানে দেখ, যে আমরা যে ফর্মগুলো আমরা পেলাম, তার মধ্যে আরো একটা পার্ট আমাদের দরকার, হাফ লাইফ পিরিয়ড। যে হাফ লাইফ পিরিয়ড হচ্ছে যে টি এর জায়গায়, ওখানে যে টি গুলো ছিল, টি এর জায়গায় টি হাফ বসাবো, এবং এটির জায়গায় a0/2 বসাবো, এবং ফর্মুলাটা আলটিমেটলি চেঞ্জ হতে হতে ম্যাথমেটিক্যাল, সিম্পলি ম্যাথমেটিক্যাল ব্যাপার। তো টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই কে। এখানে দেখা যাচ্ছে যে এখানে ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা বলছি, সেখানে পরিষ্কারভাবে এটা যে রেট অফ রিয়াকশন, যেটা হাফ লাইফ পিরিয়ড, হাফ লাইফ period for first order reaction is independent on initial concentration, কারণ t half equals to 0.693 বাই কে রয়েছে। তাহলে এখানে তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে a0 ফ্যাক্টরটা কিন্তু অ্যাবসেন্ট। তার মানে আমি ইনিশিয়ালি কতটা নিলাম, কত অ্যামাউন্ট আমি নিলাম, সেটা কিন্তু ইমম্যাটেরিয়াল, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়। ইনিশিয়ালি আমি যাই অ্যামাউন্ট নিই না কেন, আলটিমেটলি কিন্তু 0.693 বাই টি কে এটাই হবে আমাদের হাফ লাইফ পিরিয়ড, সেখানে ইনিশিয়াল অ্যামাউন্টের সাথে ডিপেন্ড করে না। আর যদি আমি একটা অ্যামাউন্ট, ইনিশিয়াল অ্যামাউন্ট এ নিই, এবং টি সময় বাদে যদি এক্স অ্যামাউন্ট রিয়াকশন করে যায়, তাহলে কতটা পড়ে রয়েছে,
এই ইকুয়েশনটাও কিন্তু আমাদের খুব কাজে লাগবে, যে 2.303/t log a minus x, এটাও কিন্তু অ্যামাউন্ট অফ কনজিউম, যেটা নিচের পার্ট রয়েছে কতটা রিয়াকশন করে গেছে, বাকিটা কতটা পড়ে রয়েছে। a মাইনাস এক্স মানে হচ্ছে অ্যামাউন্ট কতটা পড়ে রয়েছে, তো সেটা a মাইনাস এক্স সবসময় নিচেরটা কতটা পড়ে রয়েছে অ্যামাউন্ট লেফট বসাতে হয়, এটা হচ্ছে অ্যামাউন্ট লেফট, কতটা অ্যামাউন্ট পড়ে রয়েছে সেই অংশটা নিচে বসাতে হয়। এটা অনেকেই ভুল করে, কতটা রিয়াকশন করে গেছে সেটা বসায়, কিন্তু এটা কতটা পড়ে রয়েছে সেটা বসাতে হবে। a মাইনাস এক্স হচ্ছে অ্যামাউন্টটা কতটা পড়ে রয়েছে। তো হাফ লাইফ পিরিয়ড, যে কথাটা আমি বলছিলাম, ইন্ডিপেন্ডেন্ট অন দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে না। যাক, ফার্স্ট অর্ডার রিয়াকশনে কয়েকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখে নিই ঝটপট। সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা যেটা আমি দেখাচ্ছিলাম, যে ln a0 মাইনাস kt, এটা কিন্তু y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মে রয়েছে। বুঝতেই পারছিস যে y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মে রয়েছে। এখানে কিন্তু m ইকুয়ালস টু মাইনাস k আর c হচ্ছে ln a0 হচ্ছে c, তাহলে ln a0 এটা হচ্ছে ইন্টারসেপ্ট, স্লোপ বুঝতেই পারছিস মাইনাস k, আর এখান থেকে এরকম ভাবে গ্রাফটা হয়, কারণ নেগেটিভ স্লোপ তাই এইভাবে গ্রাফটা এসছে, স্লোপ ইকুয়ালস টু মাইনাস k। গ্রাফটা মনে রাখবি, কারণ এটা y ইকুয়ালস টু mx প্লাস c এই ফর্মে গ্রাফটা এসছে। সেকেন্ড থিং হচ্ছে যে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে যদি গ্রাফটা করি, তাহলে k a0 এটা ভার্সেস যদি টাইমকে প্লট করি, তাহলে এটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, কারণ e টু দি পাওয়ার মাইনাস kt আছে, এক্সপোনেনশিয়াল। এটা কোনো সময় টাচ করে যাবে না, এটার সাথে টাচ করবে না, এটা সবসময় কিন্তু একটু গ্যাপ থাকবে, কারণ কখনোই কিন্তু জিরো টাইম হলেও কিন্তু সেটা কখনোই টোটাল অ্যামাউন্টটা রিয়াকশন করবে না। কেমিক্যাল রিয়াকশন নেভার, ফার্স্ট অর্ডার রিয়াকশন নেভার কমপ্লিটস, ফার্স্ট অর্ডার রিয়াকশন কিন্তু কখনোই কমপ্লিট হবে না। তাই আমরা যদি কে a0 থেকে সাথে টি এর গ্রাফ করি, টাইমের গ্রাফ করি, তাহলে কিন্তু এরকম ধরনের গ্রাফটা আসবে, এটা বললাম। আচ্ছা, এইবারে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা উপরে কোশ্চেন আসে আমাদের নিটে, কোশ্চেন আসে ইম্পর্ট্যান্ট ফর নিট, যেটা কিন্তু বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু আমরা নিটের জন্য ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ মনে করছি। তো সেখানে কি আছে না, ফার্স্ট অর্ডার রিয়াকশনের আমরা কিছু এক্সাম্পল দেবো এক্সপেরিমেন্টাল ফ্যাক্টের উপরে বেস করে। তো তার উপরে নিউমেরিক্যাল প্রবলেমসের ব্যাপারটা আমি দেখাচ্ছি, একটু বড় সড়ো হয়, ডেটা ফেটা দেওয়া থাকে, তার উপরে এমসিকিউ কোশ্চেন থাকে, তো সেগুলো আমি সবই দেখাবো। আমি এই পোর্শনটাই নিয়ে আজকে ডিসকাস করবো বলে ঠিক করেছিলাম, কারণ প্রচুর কোশ্চেন দিচ্ছে এই অংশটা থেকে, প্রত্যেক বছর যত রকমের কোশ্চেন আসছে, তাই এরকম ধরনের কোশ্চেনই বেশি আসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, কারণ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেস, মানে আমরা ইউজ করছি, কতটা অ্যাপ্লাই করছি সেই ব্যাপারটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বেস কোশ্চেনের জন্য এটা হচ্ছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই একটা জিনিস আমি তোকে বলি, যে ফার্স্ট অর্ডার রিয়াকশন মোটামুটি আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি। রেডিও অ্যাক্টিভ ডিকে মানে হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন, মানে ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম এইসব থেকে লেডের দিকে আসা যে রিয়াকশন রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন, সেটা N2O5 এর ডিকম্পোজিশন ভেরি মাচ ইম্পর্টেন্ট, এর উপর কোশ্চেন দেয়। রিয়াকশনটা ভালো করে দেখে, 2N2O5 NO2 প্লাস O2 এই রিয়াকশনটা। হাইড্রোজেন পেরক্সাইডের ডিকম্পোজিশন, অ্যানাদার ইম্পর্টেন্ট রিয়াকশন, হাইড্রোজেন পেরক্সাইড ডিকম্পোজিশন। SO2 CO2 থেকে এটা খুব একটা দেয় না, আমি অন্য রিয়াকশন আরো দেখাচ্ছি, এবং এটাও খুব একটা দেয় না, এই দুটো রিয়াকশন খুব একটা দেয় না, কিন্তু এটা খুবই পড়েছে পরীক্ষা, এবং এটাও খুবই পরীক্ষা পড়ছে। রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন তো পরেই পরীক্ষা। এছাড়াও আরো একটা দুটো রিয়াকশন আছে, আমি সেগুলো দেখাচ্ছি, প্রত্যেকটাই আমি ডিসকাস করব, প্রত্যেকটাই আমি এখানে রেখেছি প্রেজেন্টেশনের মধ্যে। যতগুলো দেয়, যতগুলো এখনো পর্যন্ত পসিবিলিটি আছে, আর নতুন কিছু দিলে তো সেটা আমি জানি না, নতুন কিছু দিলে সেটা এইগুলো দিয়েই অ্যাপ্লাই করতে হবে, কিন্তু যেগুলো এখনো পর্যন্ত যেগুলো এসছে সেগুলো সবই আমরা এখানে ডিসকাস করব। তো প্রথমত দেখ, এই তিনটে রিলেশনশিপ কিন্তু তোর মাথায় থাকবে, কিপ ইন মাইন্ড। সেটা হচ্ছে কি না, T 75% হয় 2 × T half,
টি হাফকে ডাবল করলে টি 75%, টি হাফকে ডাবল করলে কিন্তু টি 100% হয় না, টি 75% হয় টি হাফকে ডাবল করলে, টি 87.5% হয় টি হাফকে 3 টাইমস করলে, আর টি 99 কখনোই টোটাল হয়ে যাবে না, সবটাই রিয়াকশন করে যাবে না, 99.9% হবে 10 টি হাফ করলে, টি হাফকে 10 টাইমস করলে 99.9 হবে। এই তিনটে জিনিস যদি তুই মাথায় রাখতে পারিস তাহলে অনেকই কোশ্চেন তুই সলভ করতে পারবি, কারণ এটা তোর মনে রাখতে হবে, কারণ এটা বের করার তুই সময় পাবি না। এসব বের করাও যায়, ডিডিউসও করা যায়, কিন্তু আমি চাই না যে সময় নষ্ট হোক, সেই তুলনায় কিছু কিছু জিনিসপত্র মনে রাখতে পারলে খুবই সুবিধা হবে। এটা তো সিম্পল ব্যাপার, বুঝতেই পারছি, সেগুলো বেরও করা যাবে। আমাদের ইকুয়েশন জানা আছে, এতটা রিয়াকশন করছে, এত পার্সেন্ট রিয়াকশন করছে, তাহলে এতটা, এই রিলেশনশিপ গুলো সবই বের করা যায়। কিন্তু ঘটনাটা যেটা, সেটা হচ্ছে যদি তুই মনে রাখতে পারিস তাহলে আমাদের সব থেকে সুবিধা, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আরেকবার দেখে নে, 75% মানে 3/4 যেটা, সেটা হচ্ছে হাফ লাইফ পিরিয়ডে ডাবল, 87.5% হাফ লাইফ পিরিয়ডে 3 টাইমস, 99.9% হাফ লাইফ পিরিয়ডে 10 টাইমস। তো এই ব্যাপারটা আমি তোকে বললাম হাফ লাইফ পিরিয়ডের সাথে কিভাবে কত পার্সেন্ট রিয়াকশন করছে সেটার সাথে রিলেটেড। তো এবার আমরা চলে আসছি যেটা, সেটা হচ্ছে কি না, আমরা ইন্টিগ্রেটেড রেট ল যেটা A0/AT, সেটাকে আমরা বেশিরভাগ সময় এই ফর্মটা ইউজ করব, মোস্ট ইউজফুল ফর্ম। তাতে এটা হচ্ছে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন of reactant left after t time। এই দুটো কথা ভালো করে ভুলবি না একদম, মানে সবসময় মনে রাখবি। কাইনেটিক্সের প্রশ্ন কিন্তু খুব সোজা, কাইনেটিক্সের প্রশ্ন যে কেউ সলভ করতে পারে, কিন্তু কয়েকটা বেসিক আইডিয়া মাথায় রাখতে হবে, বেসিক ব্যাপার স্যাপার মাথায় রাখতে হবে। আগের দিনকার আমি অনেকটা বলেছি, আজকে আমি তোকে বলছি। দেখ, অনেক সোজা, অন্য চ্যাপ্টার থার্মোডাইনামিক্স ফার্মোডাইনামিক্সের মতো একদম মাথা খেয়ে নেবে এরকম টাইপের ব্যাপার নয়। এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মটা একটু বেশি আছে। তো আমি তোকে একটা রিয়াকশন প্রথমে দেখাচ্ছি, তুই ভালো করে শোন আমার কথাগুলো। যে এমন রিয়াকশন যেখানে গ্যাস তৈরি হচ্ছে, গ্যাসেস আর প্রডিউসড, গ্যাস তৈরি হচ্ছে, গ্যাসেস আর প্রডিউসড, এমন ধরনের রিয়াকশন, সেই রিয়াকশনকে আমরা স্টাডি করব, যেটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো গ্যাসেস প্রডিউস মানে ধর আমরা একটা সলিড আছে, একটা সলিড আছে, তো যদি একটা সলিড থাকে, তার থেকে বি একটা সলিড তৈরি হচ্ছে এবং সি একটা গ্যাস তৈরি হচ্ছে। এই ক্যাটেগরির যে রিয়াকশন, ধর আমি তোকে বলছি, ধর ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তুই হিট করছিস, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, এটা সলিড কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এরকম টাইপের ব্যাপারটা ভাব, এরকম টাইপের আমি ভাবতে বলছি। তো এখন ঘটনাটা হচ্ছে যে টি ইকুয়ালস টু 0 মানে ইনিশিয়ালি আর কি তোর কাছে এ মোল ছিল, তো টি সময় বাদে এটা রিয়াকশন করে কতটা পড়ে রয়েছে না, এক্স অ্যামাউন্ট রিয়াকশন করে গেছে। রিয়াক্টার মানে আমি মাইনাস করে দেবো, এক্স অ্যামাউন্ট রিয়াকশন করে গেছে, এ মাইনাস এক্স, এক্স অ্যামাউন্ট রিয়াকশন যদি করে যায় এ মাইনাস এক্স, তৈরি হয়েছে কত না, এটা এক্স আর এটা এক্স তৈরি হবে, কারণ এটা একটা থেকে এটা একটা তৈরি হয়, তাহলে এক্সটা থেকে এক্সট্রা তৈরি হবে। ইনফাইনাইট টাইম বাদে মানে যখন একদম রিয়াকশন প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা প্রায় জিরোর কাছাকাছি ধরছি, জিরোই ধরে দিচ্ছি, তো তখন ইনফাইনাইট টাইম বাদে কি না, তার একটা এটা এ ছিল, তাহলে এটা এতে কনভার্ট হয়ে যাবে, এটাও এতে কনভার্ট হয়ে যাবে। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ইনফাইনাইট টাইম বাদে, যদিও ফার্স্ট অর্ডার রিয়াকশন কখনো কমপ্লিট হয় না, কিন্তু আমরা এটা ক্যালকুলেশনের স্বার্থে, মানে যেহেতু 99.9%, তো কিছুই পড়ে নেই ধরে নিতে হবে যে এটা কিছুই পড়ে নেই, সেই জন্য এটা জিরো করে দেওয়া হচ্ছে, এটা এ হয়ে গেছে। এবারে কি না, প্রেসার কিন্তু কি না, নাম্বার অফ মোলসের সাথে
নাম্বার অফ মোলসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো প্রেসার যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল, নাম্বার অফ মোলস বারবার চেঞ্জ হচ্ছে, প্রথমে একদম ছিল না, তারপরে কিছুটা রিয়াকশন করেছে, তারপরে পুরোটাই রিয়াকশন করে গেছে। তো তাহলে টাইম যখন 0 তখন তার প্রেসার P0, টাইম যখন t তখন তার প্রেসার PT, টাইম যখন ইনফিনিটি তখন তার প্রেসার হচ্ছে ইনফিনিটি। ধরে নিলাম আমি কোশ্চেনের মধ্যে ভ্যালু দেয়া থাকবে, আমি তোকে সব কথাই বলবো, আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাবো কোশ্চেনের মধ্যে কিরকম থাকে না থাকে, কোনো চাপ নেই, আমি তোকে যেরকম বলছি তুই সেরকম পড়, তাহলেই ব্যাপারটা হয়ে যাবে। তো যখন যত টাইম যাবে প্রেসার তত বাড়বে, প্রেসার তত ইনক্রিজ করবে। কারণ কি, এ জিনিসটা ডিকম্পোজ করে, ধর ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, তো প্রথমে যত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল তারপরে তো নিশ্চয়ই আরো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা তো ইনক্রিজ করে যাবে, টাইম টু টাইম ইনক্রিজ করতেই থাকবে করতেই থাকবে। তো টাইম টু টাইম যদি ইনক্রিজ করতে থাকে তাহলে তো প্রেসারটাও বাড়বে। মানে আমি বলতে চাইছি যে P0 চাইতে নিশ্চয়ই PT বড়, PT চাইতে নিশ্চয়ই P ইনফিনিটি বড়। যত টাইম যাচ্ছে তত অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, বা যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটা বাড়ছে, তো আস্তে আস্তে কিন্তু এরকম ভাবে প্রেসারটা বাড়ছে। তো প্রেসারটা যদি বেড়ে যায়, প্রেসারটা যদি বেড়ে যায় তাহলে ইনিশিয়ালি যা প্রেসার ছিল তারপরে প্রেসারটা আরো বেড়ে গেছে। তো যদি আমরা অ্যানালিসিস করি তাহলে পিটি, টি টাইমে প্রেসারটা কত, এক্স এর সাথে প্রপোর্শনাল। তুই ভালো করে দেখলেই বুঝতে পারবি যে যখন পিটি ছিল তখন তার প্রেসারটা কত, মোল কত ছিল, এক্স। তাহলে দেখ এখানে পিটি প্রপোর্শনাল টু এক্স, পি ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি প্রপোর্শনাল টু এ, প্রথমে জানিয়েছিল এ, তাহলে পি ইনফিনিটি মাইনাস পিটি কি হবে, এ মাইনাস এক্স, পি ইনফিনিটি মাইনাস পিটি হয়ে যাবে। দেখ সিম্পল ব্যাপার, এ মাইনাস পি ইনফিনিটি মাইনাস পিটি, এ মাইনাস এক্স। তাহলে আমি যে পার্টটা, যেটা ইকুয়েশনে যেটা এ বাই এ মাইনাস এক্স ছিল, কিরকম ইকুয়েশনটা ছিল, কে ইকুয়ালস টু 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। তাহলে এটা কার সাথে প্রপোর্শনাল, পি ইনফিনিটি, এটা এর সাথে প্রপোর্শনাল, আর এ মাইনাস এক্সটা কার সাথে প্রপোর্শনাল, পি ইনফিনিটি মাইনাস টি, পি ইনফিনিটি মাইনাস মাইনাস পিটি, এটার সাথেই প্রপোর্শনাল হচ্ছে এ মাইনাস এক্স। তাহলে আমরা উপরে পি ইনফিনিটি লিখবো, নিচে পি ইনফিনিটি মাইনাস পিটি এটা লিখবো, তাহলেই আমাদের ইন্টিগ্রেটেড লটা চেঞ্জ হয়ে যাবে। তুই যখন ইকুয়েশন ইউজ করবি তখন তোকে যদি প্রেসার দিয়ে দেয় তাহলে তুই করতেই পারবি না, কারণ প্রেসার দিয়ে দিলে তোর তো ইকুয়েশনে প্রেসার নেই, এগুলো তো কনসেন্ট্রেশন, এ মাইনাস এক্স এগুলো তো কনসেন্ট্রেশন। তাহলে এগুলো কনসেন্ট্রেশন যদি হয় তাহলে এক্ষেত্রে তুই প্রেসারটা তো ইউজই করতে পারবি না, তোকে তা করলে হবে না। ওখানে যে ইনফাইনাইট সময়ে যে প্রেসারটা সেটা উপরে বসাতে হবে, আর নিচে ইনফাইনাইট টাইম মাইনাস টি। আমি তোকে দেখাবো, এক্সাম্পল দিয়ে দেখাবো, এই সমস্ত বিষয়গুলো দেখাবো। তো এই ইকুয়েশনটা কিন্তু তখন ইউজ করতে হবে যদি কিনা কোনো রিয়াক্ট্যান্ট সেটা কিন্তু ডিকম্পোজ করে যদি গ্যাস তৈরি হয়, গ্যাসিয়াস ফর্মে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মটা, যেটা এই ইকুয়েশনিক ফর্মটা কিন্তু ইউজ করব। তো এটা একটা আমি বললাম যে গ্যাস তৈরি হলে কি ধরনের তুই ইউজ করবি এখানে। তার মানে আলটিমেটলি আমি যেটা দেখতে পেলাম যে আমাদের গ্যাস হলে এরকম ভাবে ইউজ করতে হবে। এরপরে যদি দুটো গ্যাস, একটা সলিড থেকে যদি দুটো গ্যাস তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো, এরকম ভাবে তোকে চেঞ্জ করতে হবে, ইকুয়েশন গুলো চেঞ্জ করতে হবে। পরীক্ষার সময় কি ইকুয়েশন দেবে আমি জানি না, তুইও জানিস না, তো ন্যাচারালি আমাকে কিন্তু এরকম ভাবে চেঞ্জ করতে হবে। যদি দুটো গ্যাস, আগেরটা কিন্তু দুটো গ্যাস নয়, আগেরটা কিন্তু একটা গ্যাস। এবারে তোর এখানে যদি দুটো গ্যাস হয়ে যায়, ধর আমি তোকে বলছি যে অ্যামোনিয়াম নাইট্রাইট, তো অ্যামোনিয়াম নাইট্রাইট যদি তোর হিট করিস তাহলে নাইট্রোজেন প্লাস ওয়াটার ভেপার তৈরি হবে, তাহলে এটাও গ্যাস এটাও গ্যাস,
এটা সলিড। কিন্তু আগেরটা যেটা করেছিলাম সেটা কি রকম, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে এটা সলিড, সলিড গ্যাস, কিন্তু এখানে এটাও গ্যাস এটাও গ্যাস। তো এইসবের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিরকম ভাবে চেঞ্জ হবে, না দেখ ইনিশিয়ালি এটা এ ছিল, এগুলো 0 0 ছিল, এবারে এটা কমেছে এ মাইনাস এক্স, তাহলে এক্স এক্স হয়েছে। ইনফিনিট টাইম বাদে এটা পুরোটাই এ হয়ে গেছে, তাহলে পিটি টি সময় বাদে এটা তো দুটোই এক্স, এটা তো দুটোই এক্স। তাহলে আগের বারে কিন্তু এক্স এর সাথে প্রপোর্শনাল করেছিলাম, এটা 2x এর সাথে প্রপোর্শনাল করতে হবে, কারণ বি গ্যাসটার জন্যও প্রেসার হবে, আবার সি গ্যাসটার জন্যও প্রেসার হবে, তাহলে 2x। তাহলে পি ইনফিনিটি তাহলে এটা 2 এর সাথে প্রপোর্শনাল হবে, কারণ এটার সাথেও আবার এটার সাথে প্রপোর্শনাল হবে। তাহলে পি ইনফিনিটি মাইনাস পি ওয়ান 2 ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এখানে যখন তুই করতে যাবি আলটিমেটলি এ বাই এ মাইনাস এক্স যখন বসাবি, এখানেও 2 এখানেও 2 থাকবে, তাই এখানে আলটিমেটলি কিন্তু কোনো ইকুয়েশনের কোনো পার্থক্য হবে না, একই ইকুয়েশন, সেম ইকুয়েশন কিন্তু এটাতে আসবে। আমার কথা বুঝেছিস না বুঝিসনি? আমরা যদি কোনো রিয়াকশনে একটা গ্যাস তৈরি হয় বা দুটো গ্যাস তৈরি হয় বা তিনটে গ্যাস তৈরি হয় ইত্যাদি তৈরি হয়, তাহলে কিন্তু তাতে ফর্মুলার কোনো পার্থক্য হবে না, কারণ এই ফর্মুলাটা যখন তুই অ্যাপ্লাই করতে যাবি, যেহেতু রেশিও, তাই উপরে এবং নিচে যে ফ্যাক্টরগুলো ক্যান্সেল করে যাবে, সেই জন্য আলটিমেটলি কিন্তু তুই যখন ফর্মুলা অ্যাপ্লাই করবি তখন তুই অসুবিধা হবে না। আমি তোকে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দিয়ে দেখাচ্ছি, এক্সপেরিমেন্ট ধরে আমি তোকে দেখাচ্ছি এইভাবে কিভাবে হবে, আমি তোকে বলে দিচ্ছি। কিন্তু তুই এটা মনে রাখবি যে কোনো রিয়াকশনে একটা গ্যাস তৈরি হওয়া, দুটো গ্যাস, তিনটে গ্যাস তৈরি হওয়ার মধ্যে কোনো ডিফারেন্স অ্যাজ সাচ ফর্মুলাতে হবে না, সেটা আমি ডিরাইভ করেও তোকে দেখালাম, আর পরবর্তীকালে আমি তোকে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দিয়েও দেখাচ্ছি। তো যেটা এবার 2 নম্বর কেস, ওটা তো গ্যাস ফরমেশন রিয়াকশন। 2 নম্বরে আমরা এমন একটা কম্পোনেন্ট তৈরি হচ্ছে যাকে কিনা ট্রাইটেশন করে তাকে আইডেন্টিফাই করা যায়। আমি এক্সপেরিমেন্টটা দেখাবো, প্রথমে এগুলো দেখে নে যে কি কি কেস হতে পারে। তো টাইটেশন করে তাকে আইডেন্টিফাই করা যায়। তো এরকম একটা হতে পারে, কিরকম না, ধর আমি একটা রিয়াকশন করাচ্ছি যেটা হাইড্রোজেন পেরক্সাইডের ডিকম্পোজিশন। তো হাইড্রোজেন পেরক্সাইডের ডিকম্পোজিশন আমরা কিভাবে বের করব, কতটা ডিকম্পোজ করছে, কতটা ফাস্ট, কতটা স্লো, এই ব্যাপারটা কিভাবে বের করব? না, এটা বের করতে গেলে কি হবে না, হাইড্রোজেন পেরক্সাইড যখন ডিকম্পোজ করছে ওয়াটার আর অক্সিজেন হচ্ছে, তখন হাইড্রোজেন পেরক্সাইড কি হয়েছে না, হাইড্রোজেন পেরক্সাইড ডিকম্পোজ করে ওয়াটার আর অক্সিজেন হয়েছে, কতটা হাইড্রোজেন পেরক্সাইড পড়ে রয়েছে, অ্যামাউন্ট অফ হাইড্রোজেন পেরক্সাইড লেফট ইজ ডিটারমাইন্ড বাই টাইট্রেটিং উইথ KMnO4। তো কতটা হাইড্রোজেন পেরক্সাইড পড়ে রয়েছে সেটা ডিটারমিন করা হবে কি না, KMnO4 দিয়ে টাইট্রেশন করা হবে, সেই KMnO4 এর ভলিউমটা থেকে বোঝা যাবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, KMnO4 এর ভলিউম কিন্তু সবসময় ভ্যালুটা কমতে থাকবে। কেন কমতে থাকবে না, প্রথমে যা হাইড্রোজেন পেরক্সাইড ছিল, পরে যত টাইম যাবে হাইড্রোজেন পেরক্সাইডের অ্যামাউন্টটা আস্তে আস্তে কমে যেতে থাকবে। তো এখানে যদি এ 0 সময় এটা এ অ্যামাউন্ট ছিল, টি সময় এ মাইনাস এক্স, এটা এক্স অ্যামাউন্ট তৈরি হয়ে গেছে, আর অক্সিজেন x/2 হয়ে গেছে। কিন্তু এসব তোর ডেটা কাজে লাগবে না, তোর যে ডেটা কাজে লাগবে সেটা হচ্ছে কতখানি হাইড্রোজেন পেরক্সাইড পড়ে রয়েছে। বারবার প্রশ্নটা ওটাই দেবে, ওটা দিয়েই তোকে করতে হবে। কিরকম ভাবে না, ভলিউম অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা প্রথমে যখন আমি করছি তখন তো পুরোটাই হাইড্রোজেন পেরক্সাইড আছে, তাহলে ভলিউম V0 খাচ্ছে। তাহলে টি সময় বাদে যদি এটা ভিটি হয়, টি সময় বাদে যদি ভিটি হয়, টি সময় বাদে ভিটি অ্যামাউন্ট যদি KMnO4 খায়, তাহলে আমরা কি করতে পারি না, আমরা V0 হচ্ছে প্রপোর্শনাল টু এ আর ভিটি হচ্ছে প্রপোর্শনাল টু এ মাইনাস এক্স, কতটা পড়ে রয়েছে। তাহলে আমার যে অরিজিনাল ফর্মুলা যে এ বাই এ মাইনাস এক্স ছিল, সেখানে কিন্তু V0/VT বসিয়ে দিলে হয়ে যাবে। ডেটাগুলো আমি দেখাচ্ছি কিভাবে ডেটাগুলো তুই বসাবি, আমি তোকে পরিষ্কারভাবে এই দুটো কেস, গ্যাস তৈরি হওয়া আর কোনো টাইট্রেশন করে তার অ্যামাউন্ট বের করা, এই দু রকমের ঘটনা ঘটতে পারে। যে কোনো রিয়াকশনে গ্যাস তৈরি হচ্ছে, সেখানে প্রেসার মেজার করা হচ্ছে, অথবা কোনো রিয়াকশনে টাইট্রেশন করে মেজারমেন্ট করা হচ্ছে। এই দু রকমের, দিস আর দ্য টু ডিফারেন্ট কেসেস।
এবারে এই কেসগুলোকে নিয়ে আমি তোকে বোঝাচ্ছি কি করে এক্সপেরিমেন্টে বিষয়টা করা হবে। এছাড়া আরো একটা রয়েছে যেটা আজকাল দিচ্ছে অপটিক্যাল রোটেশন, সেটাও আমি তোকে বলে দিচ্ছি। অপটিক্যাল রোটেশনের ব্যাপারটা একটু ডিফিকাল্ট, এমসে পড়ে, কিন্তু এখানেও আমাদের দরকার পড়ে যাচ্ছে, কারণ পরীক্ষার জন্য সব রকমই তো এমস এখন নিটের সাথে এক হয়ে গেছে। ন্যাচারালি এমসেও যেটা পড়ে সেটা নিটের মধ্যে চলে আসবে। তো আমি তোকে বিষয়টা বুঝিয়ে বলছি। প্রথমত দেখ যে আমরা হাইড্রোজেন পেরক্সাইডের ডিকম্পোজিশনটা কিভাবে এক্সপেরিমেন্টালি এই কাজটা করব, যেটা তোকে আমি একটু আগে বললাম, সেই ব্যাপারটা আমি কিভাবে করব হাইড্রোজেন পেরক্সাইডের ডিকম্পোজিশন। দেখ, হাইড্রোজেন পেরক্সাইডের ডিকম্পোজিশন খুব সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে যে হাইড্রোজেন পেরক্সাইড, আমি তোকে বললাম যে হাইড্রোজেন পেরক্সাইডে কি করা হবে না, একটা ওয়াটার বাথের মধ্যে রাখা হবে। হাইড্রোজেন পেরক্সাইডটা একটা ওয়াটার বাথের মধ্যে আমরা রাখবো, এখানে যেরকম রয়েছে এরকম একটা ওয়াটার বাথের মধ্যে আমরা রেখে দিলাম। তো এই হাইড্রোজেন পেরক্সাইডটা কি হবে না, এখানে একটা থার্মোমিটার আছে, পার্টিকুলার টেম্পারেচারে কি হবে না, হাইড্রোজেন পেরক্সাইড ডিকম্পোজ করবে। হাইড্রোজেন পেরক্সাইডটা ডিকম্পোজ করে কি হবে না, হাইড্রোজেন পেরক্সাইডটা ডিকম্পোজ করে গিয়ে ওয়াটার এবং অক্সিজেন হবে, যেরকম অ্যাকর্ডিং টু রিয়াকশন লেখা রয়েছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কি না, আমাদের কাজ হবে এই হাইড্রোজেন পেরক্সাইড যেটা, সেই হাইড্রোজেন পেরক্সাইডটা কতটা অ্যামাউন্ট পড়ে রয়েছে সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা বের করার চেষ্টা করব। কিভাবে না, এখানে এখানে যে হাইড্রোজেন পেরক্সাইডটা 5 মিনিট, 10 মিনিট, 3 মিনিট, 2 মিনিট এরকম বিভিন্ন টাইমে হাইড্রোজেন পেরক্সাইড এখান থেকে কি করব না, এখান থেকে হাইড্রোজেন পেরক্সাইড তুলে নেব। তুলে নিয়ে এই নিচে এইখানে হাইড্রোজেন পেরক্সাইডটা রাখবো, রেখে উপরে KMnO4 দিয়ে টাইট্রেশন করব। তো এখানে যতটা হাইড্রোজেন পেরক্সাইড আছে KMnO4 সেই অ্যামাউন্টটা খাবে, তার করসপন্ডিং অ্যামাউন্টটা খাবে। আবার ধর 5 মিনিট বাদে করলাম, 10 মিনিট বাদে করলাম, 20 মিনিট বাদে করলাম, এরকম বিভিন্ন টাইমে করলে কি হয় না, কতটা করে হাইড্রোজেন পেরক্সাইড কমে যাচ্ছে। কারণ হাইড্রোজেন পেরক্সাইড এমনিতেই নিজের থেকেই ভেঙে যাবে, আমাকে কিছু করতে হবে না, হাইড্রোজেন পেরক্সাইড নিজের থেকেই ডিকম্পোজ করবে। তো প্রথমে কত হাইড্রোজেন পেরক্সাইড ছিল, পরে কত, 5 মিনিট বাদে কত, 10 মিনিট বাদে কত, 15 মিনিট বাদে কত, যত টাইম যাবে KMnO4 এর অ্যামাউন্টটা আস্তে আস্তে কি হবে, KMnO4 এর অ্যামাউন্টটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কারণ হাইড্রোজেন পেরক্সাইডটা ওখানে কমে যাচ্ছে, হাইড্রোজেন পেরক্সাইড তো ডিকম্পোজ করে ওয়াটার তৈরি করে দিচ্ছে। তাহলে হাইড্রোজেন পেরক্সাইড যদি ডিকম্পোজ করে ওয়াটার তৈরি করে দেয়, তাহলে হাইড্রোজেন পেরক্সাইডের অ্যামাউন্টটা তো ওখানে কমে যাবে। তাহলে KMnO4 কম অ্যামাউন্ট খাবে। প্রথমে হয়তো KMnO4 হয়তো 30 ml খেতে পারে, তারপরে 20 ml, তারপরে 18 ml, তারপরে 15 ml, এরকম করে আস্তে আস্তে কমতে থাকবে, আমি যেরকম টাইম বাদে করব। তো এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টে দেখ বেসিক ব্যাপারগুলো বোঝার চেষ্টা কর, না বুঝলে কিন্তু তুই কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবি না। এখানে কিন্তু আমি তোকে বারবার বলছি কয়েকটা বিষয় কিন্তু তোকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে কি না, at the start concentration of H2O is very high, কথাটা বোঝ। স্টার্টে শুরুতে কিন্তু কনসেন্ট্রেশন অফ H2O2 ভেরি হাই। দেখ H2O2 নিচ্ছিস তুই, H2O2 নিয়ে তুই ওয়াটার প্লাস হাফ অক্সিজেন হচ্ছে, তাহলে যখন T=0 তখন তো H2O2 একদম ভাঙেনি, সবে তো তুই নিয়েছিস, বোতল থেকে তো সবে বের করেছিস, তাহলে তার কনসেন্ট্রেশনটা কি হবে, খুব হাই হবে। তাহলে তাকে যদি আমি KMnO4 দিয়ে টাইট্রেশন করি, তাহলে ইট নিডস মোর অ্যামাউন্ট অফ KMnO4 টু গেট ইকুইভ্যালেন্ট পয়েন্ট। ইকুইভ্যালেন্ট পয়েন্ট মানে টাইট্রেশনের এন্ড পয়েন্ট যে আসবে, সেই এন্ড পয়েন্টটা আসতে গেলে কিন্তু সেটা অনেকই বেশি KMnO4 খাবে, কারণ ওখানে H2O2 অনেক বেশি আছে। তো আমরা তার মানে বলতে পারি যে ভলিউম অফ KMnO4 ইজ প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ H2O2। প্রথমে যা H2O2 নিয়েছো, প্রথমে T=0 মানে 0 টাইমে ততটাই KMnO4 খাবে, যে পরিমাণ তুমি H2O2 নিয়েছো তার করসপন্ডিং KMnO4 খাবে। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি না, প্রথমে লিখতে পারি যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ H2O2 মানে যেটা A বলে আমরা ধরি, is directly proportional to the volume used at the start of the time, that is V0। তার মানে A হচ্ছে প্রপোর্শনাল টু V0, A হচ্ছে প্রপোর্শনাল টু V0। এই ব্যাপারটা তোকে মাথায় রাখতে হবে যে প্রথমে কিন্তু H2O2 যা ছিল সেই অ্যামাউন্টই কিন্তু KMnO4 খেয়ে নিয়েছে। এবারে কিছু সময় গেছে, T সময়, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, বিভিন্ন রকমের টাইম হতে পারে।
টি সময় বাদে হাইড্রোজেন পেরক্সাইড গোজ অন ডিক্রিজিং, হাইড্রোজেন পেরক্সাইড তো কমে যাচ্ছে, কারণ হাইড্রোজেন পেরক্সাইড তো নিজে ভেঙে যাচ্ছে। তাহলে দাস দ্য অ্যামাউন্ট অফ KMnO4 নিডেড উইল অলসো গো অন ডিক্রিজিং। দেখ আমি টোটাল জিনিসগুলো কিন্তু লিখে দিয়েছি, জানি আমি স্টুডেন্টদের অসুবিধা হয় আমি ফর্মুলা ইউজ করিনি, কারণ আমি জানি যে এসব জায়গা থেকে কোশ্চেন আসবে, আমি তোকে ডিটেলে লিখে দিয়েছি। হয়তো একটু সময় লাগছে, কিন্তু যেভাবে তুই বুঝবি সেভাবে কোনো অসুবিধা হবে না। বইতে এত ডিটেলে লেখা নেই, বইতে শুধু ফর্মুলা ইউজ করে দিয়েছে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে, কিন্তু আমি তোকে লিখে বোঝাচ্ছি। তো KMnO4 এর অ্যামাউন্টটাও কিন্তু কমতে থাকবে, এবং ভলিউম অফ KMnO4 সেটা উইল বি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ H2O2 রিমেনিং। H2O2 কতটা পড়ে রয়েছে তার সাথে এখন প্রপোর্শনাল হবে, কারণ H2O2 ইনিশিয়াল অ্যামাউন্ট নিয়েছিলাম যখন, তখন ইনিশিয়াল অ্যামাউন্টের সাথে প্রপোর্শনাল হয়েছিল। এখন H2O2 কমে গেছে, তাহলে কতটা পড়ে রয়েছে না A-X এই অ্যামাউন্টটা পড়ে রয়েছে, এর সাথে কি KMnO4 এর যে ভলিউমটা খেয়েছে তার সাথে প্রপোর্শনাল হবে। তার মানে কি না কনসেন্ট্রেশন অফ H2O2 রিমেনিং সেটা কিন্তু ভলিউম অফ KMnO4 ইউজড অ্যাট টাইম টি সময় বাদে কত। তাহলে উপরে যদি আমাদের অরিজিনাল ফর্মুলাটা A/A-X হয়, তাহলে এর বদলে লিখবো কি V0, প্রথমে যে ভলিউমটা সেটা, এর বদলে লিখবো V0, আর এটা A-X এর বদলে লিখবো VT। এটা তুই মনে রাখবি, এই ফর্মুলাটা তোর হাইড্রোজেন পেরক্সাইড ডিকম্পোজিশন এর ক্ষেত্রে সবসময় এই ফর্মুলাটা ইউজ হবে। ইনিশিয়াল ভলিউমটাকে উপরে লিখতে হবে KMnO4 এর, আর যত যত টি সময় বাদে যে যে ভলিউমগুলো আসবে সেগুলো কিন্তু সবই কিন্তু নিচে লিখতে হবে V0/VT। তো দিস ইজ দ্য ডিকম্পোজিশন আর টেস্টেড বাই অ্যাপ্লাইং দ্য ইকুয়েশন। এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশনকে আমরা অ্যাপ্লাই করব এইভাবে। আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখ কত সুন্দর ব্যাপার, কত ইজি ব্যাপার, যে তুই সহজেই বুঝে যাবি যে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন হচ্ছে। এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করা যায় এবং তাতে যদি কে এর ভ্যালু যদি একই আসে, তাহলে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন হচ্ছে। আমি তোকে দেখাচ্ছি, দেখ তোকে এরকম ডেটা দিয়ে দেবে, এই ডেটাগুলোর মধ্যে কি না এই যে ডেটাটা দেয়া রয়েছে, এই যে জিরো টাইমে, এইটাই কি এটাই হচ্ছে V0। কিন্তু এই যে 10 মিনিট, এগুলো মিনিটে দেয়া রয়েছে, মিনিটে 10 মিনিট এটা একটা VT, 20 মিনিট এটাও একটা VT, এই ভ্যালু এই ভলিউমটা একটা VT, এই ভলিউমটাও একটা VT। তো VTর এরকম অনেক ভ্যালু দিতে পারে, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এরকম অনেক ভ্যালু দিতে পারে, সেটা নিয়ে কোনো কথা নয়। তোকে কি করতে হবে না রেট কনস্ট্যান্ট বের করতে হবে, কে এর ভ্যালু বের করতে হবে। তোকে কি করতে হবে না কে এর ভ্যালু বের করতে হবে। তো কিভাবে বের করবি, তুই জানিস যে ফার্স্ট অর্ডার রিয়াকশনে রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশন হচ্ছে এটা, কিন্তু এটা কাজে লাগবে না, তোকে এখন কোনটা ইউজ করতে হবে, এইটা, এটা স্পেশালি ফর H2O2 ডিকম্পোজিশন। H2O2 ডিকম্পোজিশনের ক্ষেত্রে এই ফর্মুলাটা তোকে ওপরে V0 বসাতে হবে, নিচে VT বসাতে হবে। VT যতবার ভ্যালু দেবে ততবার আলাদা আলাদা ভ্যালু বসাবি, V0 একটাই ভ্যালু, V0 তুই একবারই বসাবি। কিভাবে আমি দেখাচ্ছি তোকে। তুই ধর প্রথমে টাইমটা T10 মিনিট দিয়েছে, তাহলে তুই এটা তোর অরিজিনাল ফর্মুলা কি K = 2.303/T log V0/VT। তাহলে V0 এর জায়গায় কত 46.1, দেখ 46.1 দেয়া রয়েছে, আমি অঙ্কটা দেখ 46.1, আর এটা কত 29.8 একবার দিয়েছে, একবার 19.3 দিয়েছে। ঠিক আছে, একবার 29.8 লিখবো, একবার 19.3 লিখবো, এই দেখ 29.8। এটা দিয়ে ক্যালকুলেশন করে আমরা কি করলাম, কে এর ভ্যালু বের করলাম 0.0436, এটা বের হলো। আবার 20 মিনিট বাদে তাহলে তখন টি এর জায়গায় কত লিখবো, এই টি এর জায়গায় লিখবো 20 মিনিট, তাহলে উপরে সেই একই লিখবো 46.1, কিন্তু নিচে আবার ভিটি, আর একটা ভিটির ভ্যালু দিয়েছে 19.3। যদি এই ভ্যালুগুলো সব ঠিকঠাক ওরা দিয়ে থাকে, তাহলে এই ভ্যালুগুলো যেগুলো বেরোবে সেগুলো সবই কিন্তু একই রকম বেরোবে, ভ্যালুগুলো আলাদা বেরোবে না, খুব কাছাকাছি হবে, ভ্যালুগুলো ভীষণ কাছাকাছি হবে। যদি তুই দেখিস যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কাছাকাছি হচ্ছে না,
তাহলে তুই বুঝবি যে এটা কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশনকে ফলো করছে না, এই ইকুয়েশন ইউজ করা যাবে না, এটা ইউজ করে হবে না, এটুকু তুই বুঝে যাবে। কিন্তু যদি তোকে অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকে এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন আর এই কটা রিয়াকশন হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, আমি যেগুলো তোকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, ন্যাচারালি এটা মিলবেই, না মেলার কোনো ব্যাপার নেই, মিলবে। তো ফার্স্ট অর্ডার রিয়াকশনে টি ইকুয়ালস টু 10 মিনিট 20 মিনিট এরকম যদি 30 মিনিট 40 মিনিট 50 মিনিট এরকম করে দেয় তাহলে তুই বারবার ওই ভিটির জায়গায় বিভিন্ন ভ্যালু বসাবি। কিন্তু যখন তুই কে এর ভ্যালু বের করবি, কম্পিউট করবি, তাহলে দেখবি যে সেটা একই ভ্যালু আসবে, সবসময় কিন্তু সেম ভ্যালু আসবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? ব্যাপারটা কি মাথায় ঢুকেছে বল? অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লেখ, বুঝতে না পারলে বল। আমি তো এক্সাম্পল দিয়ে বলছি। আচ্ছা, এরপরে দেখ যে আমরা তাহলে কে এর ভ্যালু কনস্ট্যান্ট অ্যাভারেজ করে নিবি, রেট কনস্ট্যান্টের ভ্যালু বের করতে গেলে অ্যাভারেজ করে নেব, দুটোর অ্যাভারেজ করে আমরা এটা বের করলাম, তো অসুবিধা নেই। নেক্সট যেটা আমি বলবো নাইট্রোজেন পেন্টঅক্সাইডের ডিকম্পোজিশন, এটা দিয়েও কোশ্চেন আসে কিন্তু, নাইট্রোজেন পেন্টঅক্সাইডের ডিকম্পোজিশন। তো নাইট্রোজেন পেন্টঅক্সাইডের ডিকম্পোজিশন সেটাতে কি করা হচ্ছে, কিরকম রিয়াকশনটা হয় আগে দেখে নে। যে নাইট্রোজেন পেন্টঅক্সাইড নাইট্রোজেন টেট্রাক্সাইড হয় প্লাস হাফ O2 হয়, এটাতে একটা গ্যাস বেরোচ্ছে, দুটো গ্যাস বেরোচ্ছে, N2O4ও একটা গ্যাস এবং অক্সিজেনও একটা গ্যাস, এবং গ্যাসিয়াস কম্পাউন্ড রিয়াকশন করে এটা হচ্ছে। তো এখানে আমাকে যদি রেট কনস্ট্যান্ট বের করতে বলে বা এইসব বের করতে বলে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করব সেই ফর্মুলার কথা আমি বলছি। দেখ, এখানে বিষয়টা হচ্ছে যে ভলিউম অফ অক্সিজেন কালেক্টেড at T is depend on the amount of N2O5 decompose. যত N2O5 ডিকম্পোজ করবে, যত N2O5 ডিকম্পোজ করবে ততই কিন্তু সেই অনুপাতে কিন্তু অক্সিজেন কালেক্টেড হবে। যত N2O5 ডিকম্পোজ করবে সেই অনুযায়ী অক্সিজেন কালেক্টেড হবে। মানে N2O5 যদি ডিকম্পোজ X হয় তাহলে অক্সিজেনও কালেক্টেড হবে কিন্তু X, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে X এর অ্যামাউন্ট এর সাথে প্রপোর্শনাল, ভলিউম অফ অক্সিজেন কিন্তু এর সাথে প্রপোর্শনাল VT। তাহলে আমরা লিখতে পারি X ডাইরেক্টলি প্রপোর্শনাল টু VT, এটা লিখতে পারি, এটা এক নম্বর কথা। নেক্সট হচ্ছে কি না, ইনফাইনাইট টাইমে কি হবে না, টোটাল অক্সিজেন তো তৈরি হয়ে যাবে, সেখানে টোটাল অক্সিজেন যেটা কালেক্টেড হবে তার ভলিউমটা কি হবে V ইনফিনিটি, কিন্তু তখন তো টোটাল N2O5ও তো ভেঙে চলে যাবে, তাহলে এটার সাথে V ইনফিনিটি প্রপোর্শনাল হবে, কারণ এ ছিল N2O5 ইনিশিয়াল অ্যামাউন্ট, তাহলে এ প্রপোর্শনাল টু V ইনফিনিটি হবে, কারণ প্রথমে যা ছিল যখন পুরোটাই থাকবে না, পুরোটাই অক্সিজেনে কনভার্ট হয়ে যাবে, তাহলে প্রপোর্শনাল টু V ইনফিনিটি। আমি অক্সিজেনের ভলিউম দিয়েই বের করব, কারণ পরীক্ষার সময় অক্সিজেনের ভলিউমই দেওয়া থাকবে। তো এবারে কি না, এদের যদি ভ্যালুগুলোকে আমি সাবস্টিটিউট করি তাহলে এ আমি বলেছি কি না, এ প্রপোর্শনাল টু V ইনফিনিটি আর X প্রপোর্শনাল টু VT, এই দুটো আমরা পেয়েছি। তাহলে এর জায়গাতে আমি V ইনফিনিটি বসাবো, আর A মাইনাস X এর জায়গায় V ইনফিনিটি মাইনাস T, A মাইনাস X,
তাহলে এ হচ্ছে এ মাইনাস এক্স, এ হচ্ছে ভি ইনফিনিটি, আর এক্স হচ্ছে টি। এটা বসাবো নিচে, তবেই তুই কে বের করতে পারবি এরকম ধরনের নাইট্রোজেন পেন্টঅক্সাইডের ডিকম্পোজিশন। এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, আমি তোকে বলে দিচ্ছি ফার্স্ট অর্ডার রিয়াকশন এটা, এবং সেটার থেকে আমরা এইভাবে বের করতে পারি। এটা গেল যে রেট কনস্ট্যান্ট নাইট্রোজেন পেন্টঅক্সাইডের ডিকম্পোজিশন। তোকে এরকম ভ্যালু দেওয়া থাকবে, তোকে দেখবি তখন একটা ইনফিনিটি ভ্যালু দেওয়া থাকবে, এটা হচ্ছে টি, এই ভ্যালুটা হচ্ছে টি ইনফিনিটি, ভি ইনফিনিটি, সরি ভি ইনফিনিটি, আর এটা একটা ভিটি, এটা একটা ভিটি, এটা একটা ভিটি, হ্যাঁ এটা একটা ভিটি, এগুলো সব ভিটি। এখানে ইনিশিয়াল অ্যামাউন্ট ভি0 লাগবে না, ভি0 বলে কোনো ব্যাপার নেই, কারণ ইনিশিয়ালি তো কোনো অক্সিজেন তৈরি হয়নি, ন্যাচারালি ভি0 অ্যামাউন্ট বলে কিছু এখানে থাকবে না। তো N2O5 এর ডিকম্পোজিশন এরকম দিয়েছে, রেট কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে হবে। তো আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা একবার দেখে নে। ফর্মুলাটা হচ্ছে ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস টি, ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস টি, এটাই মনে রাখবি তুই। তাহলে তোর এখানে আমার ফর্মুলাটা এটা ইউজ করব, ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস টি, এটা ইউজ করব। তো এটা যখন ইউজ করতে যাব তখন ভি ইনফিনিটি দেওয়া রয়েছে, ভিটি প্রথমেরটা বসাবো 10 মিনিট টাইম এখানে, তাহলে এটা বসাবো মাইনাস করে, বসিয়ে এখান থেকে কে বের করবো। আবার টাইমটা চেঞ্জ করে আবার 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এই যে টাইমগুলো দিয়েছে সেগুলো বসাবো। ভি ইনফিনিটিটা একই থাকবে, ভিটিটা চেঞ্জ হবে, এখানে এখানে চেঞ্জ হবে, এই জায়গাগুলো চেঞ্জ হবে, কিন্তু ভ্যালুগুলো যেগুলো বেরোবে সেগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না, ভ্যালুগুলো কিন্তু সব সময় একই থাকবে, সেম থাকবে ভ্যালু, প্রত্যেকটা ক্ষেত্রে একই ভ্যালু থাকবে। T15, T20, T30, যা যা ভ্যালু দেবে সব ক্ষেত্রেই একই হবে, একটা দুটো বের করলেই অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে। তো নিয়ারলি কনস্ট্যান্ট, এবং একে যদি তুই অ্যাভারেজ ভ্যালু বের করিস তাহলে সেখান থেকে রেট কনস্ট্যান্টটা পাবি। এভাবে নাইট্রোজেন পেন্টঅক্সাইডের ক্ষেত্রে তুই এই ফর্মুলা ইউজ করতে হবে, ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস টি। প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ফর্মুলা ইউজ করতে হবে, আলাদা রকমের ডেটা দেওয়া থাকবে। আমি তোকে সেই রকম রিয়াকশনগুলো দেখিয়ে দিচ্ছি, কোন রিয়াকশনে এটা কোনটা ইউজ করতে হবে। কারণ আমাদের বোর্ডসে কিন্তু শুধুমাত্র আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশনে এ বাই এ মাইনাস এক্স এটাই পড়ি, আর কিছু এগুলো পড়ি না, কারণ এগুলো নেই সিলেবাসে, কিন্তু এখানে আছে। এরপর আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম নাইট্রাইটের ডিকম্পোজিশন। অ্যামোনিয়াম নাইট্রাইট যখন ডিকম্পোজ করে তখন কি তৈরি করে? দেখ, অ্যামোনিয়াম নাইট্রাইট যখন ডিকম্পোজ করে, আগেই তোকে আমি বলেছি, একটা এক্সাম্পল দিয়েছি, নাইট্রোজেন আর ওয়াটার ভেপার তৈরি করে, নাইট্রোজেন আর ওয়াটার ভেপার তৈরি করে। নাইট্রোজেন গ্যাস, ওয়াটার ভেপার গ্যাস, কিন্তু সেটা লিকুইফাইড হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। তো অ্যামোনিয়াম নাইট্রাইট বলে যে কম্পাউন্ডটা, সেই কম্পাউন্ডটা যখন ডিকম্পোজ করবে তার ক্ষেত্রে আমরা কিভাবে ফর্মুলাটাকে ইউজ করব আমি তোকে বলছি। দেখ, অ্যামোনিয়াম নাইট্রাইট যত ডিকম্পোজ করতে থাকবে এক্স, ততই কিন্তু ভলিউম অফ নাইট্রোজেন বাড়তে থাকবে। যত ওটা ডিকম্পোজ করবে নাইট্রোজেনের ভলিউমও তত বাড়তে থাকবে, এক্স প্রপোর্শনাল টু ভিটি, স্বাভাবিক ব্যাপার। অ্যামোনিয়াম নাইট্রাইট যত কমে যাবে, যত ভলিউম ডিকম্পোজ করবে, ততই কিন্তু নাইট্রোজেনের গ্যাসের ভলিউম বাড়বে। তো এক্স প্রপোর্শনাল টু ভিটি, তাহলে ভিটি এটা হলো। আর কি না, অ্যামোনিয়াম নাইট্রাইট ইনিশিয়ালি যা নেওয়া হয়েছিল, যখন ইনফাইনাইট টাইম আসবে তখন কি হবে না, অ্যাট ইনফাইনাইট টাইম টোটাল নাইট্রোজেন গ্যাস কালেক্টেড উইথ দ্য ডিপেন্ড অন অ্যামোনিয়াম নাইট্রাইট টেকেন ইনিশিয়ালি। প্রথমে যা অ্যামোনিয়াম নাইট্রাইট নেওয়া হয়েছিল তার সাথেই কিন্তু ব্যাপারটা প্রপোর্শনাল হবে, কারণ পুরো অ্যামোনিয়াম নাইট্রাইটটা যখন ভেঙে চলে যাবে তখন তো পুরোটাই সেটা নাইট্রোজেনে কনভার্ট হয়ে যাবে, নাইট্রোজেন আর ওয়াটার ভেপার। তো 1:1 ব্যালেন্সে তো কোনো নাম্বার খায়নি, তাহলে যদি 1 অ্যামোনিয়াম নাইট্রাইট হয় তাহলে ওখান থেকে নাইট্রোজেনও 1 হচ্ছে। তো এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি ইনফিনিটি। তাহলে এটা খুব সিম্পল ফর্মুলা হয়ে গেল যে আমরা ওপরে লিখবো ভি ইনফিনিটি এ, আর এ মাইনাস এক্স, তাহলে ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস টি,
বসিয়ে দেবো, বসিয়ে দিলেই কিন্তু এখানে আমরা সব ভ্যালুগুলো পেয়ে যাব। ভি ইনফিনিটি ভ্যালু দেওয়া থাকে, গ্যাস ফরমেশন রিয়াকশানে ভি ইনফিনিটি ভ্যালু দেওয়া থাকবে, যেটা তুই ইউজ করতে পারবি। আমি তোকে একটা অঙ্ক দেখাচ্ছি, ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়াম নাইট্রাইট স্টাডি করা হয়েছে। দেখ ভি ইনফিনিটি দেওয়া রয়েছে, তাহলে উপরে ভি ইনফিনিটি বসাবি, নিচে ভি ইনফিনিটি মাইনাস টি বসাবি, পর এই ইকুয়েশনটা ইউজ করবি, ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস টি। তাহলে প্রথমে ধর ভি ইনফিনিটি তো দেওয়াই রয়েছে সবসময় কনস্ট্যান্ট এটাই, তাহলে ভিটি 10 মিনিট টাইম, ভিটি হচ্ছে 6.25, তাহলে এটা বসাবি, বসিয়ে এটা বের করবি। তারপরে আবার 15 মিনিট টাইমে এই একই জিনিস উপরে বসাবি, এইটা শুধু চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, করে লক করে বের করবি, করে দেখতে পাবি যে কাছাকাছি মোটামুটি ভ্যালু চলে আসছে। ওকে অ্যাভারেজ করলে যেটা হবে সেটাই হচ্ছে আসলে রেট কনস্ট্যান্টের ভ্যালু। ওকে অ্যাভারেজ করবি, রেট কনস্ট্যান্টের ভ্যালু পাবি, এবং ফার্স্ট অর্ডার রিয়াকশন অটোমেটিক্যালি সেটা প্রুভ হয়ে যাবে। একে অ্যাভারেজ করলেই কিন্তু 0.0197 এটাই হয়ে যাবে রেট কনস্ট্যান্ট। এগুলো যে ভ্যালু দেওয়া থাকে সেগুলো কিন্তু খুব কাছাকাছি ভ্যালু দেওয়া থাকে, তোকে কিন্তু ভালো করে এগুলো বের করতে হবে। আমি এই লগের ক্যালকুলেশন বা এক্সপোনেনশিয়াল ক্যালকুলেশন আমি তোকে শিখিয়ে দেবো কিভাবে তাড়াতাড়ি করতে হবে। এগুলো খুবই সোজা ব্যাপার, এমন কিছু ব্যাপার নয় যে এই ক্যালকুলেশন করতে গেলে তোর অনেক টাইম লাগবে। এগুলো আর কি কায়দার ব্যাপার আছে, ইউজ করার ব্যাপার রয়েছে, কিভাবে তুই ইউজ করছিস। আমি একটা ক্লাসে কিভাবে নিটের ক্যালকুলেশনগুলো সহজে করা যায়, আমিও অনেক কম্পিটিটিভ এক্সাম যখন দিতে যেতাম তখনও সেখানে আমাদের ক্যালকুলেটর কখনো ইউজ করতে দিত না। আমরা নেট গেটের পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষাতে এমফিলের পরীক্ষা দিয়েছি, সেই সমস্ত পরীক্ষায় কিন্তু কখনোই ক্যালকুলেটর আমরা ইউজ করতে পারতাম না। আমাদের জেনারেলি মানে মাস্টার ডিগ্রি বা আমরা বিএসসি এমএসসি যেগুলো করেছি সেগুলোতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারতাম। বাকি যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয়েছে সবগুলো কোনোটাতেই আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারিনি। তো ন্যাচারালি আমরা লগের ক্যালকুলেশন থেকে শুরু করে এক্সপোনেনশিয়াল বেস ক্যালকুলেশন সবই কিন্তু আমরা হাতে করতাম এবং তাড়াতাড়ি করতাম। তো সেই জন্য অনেক টেকনিক আছে যে টেকনিকগুলো অ্যাপ্লাই করা যায়, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে সহজে ইজিলি তুই ক্যালকুলেশন করতে পারবি। প্রথম হয়তো ইনিশিয়ালি মনে হবে যে টেকনিক ডিফিকাল্ট, কিন্তু ইন দ্য লং রান যখন তুই টেকনিকগুলো ভালো করে শিখে যাবি তখন দেখবি যে হাতে ক্যালকুলেশন করার চাইতে লগের যে ক্যালকুলেশন সেটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াও কিন্তু তুই ভালোভাবে ওই ক্যালকুলেশনগুলো করতে পারবি, মানে আমি মনে করি করতে পারবি। তো যাক গিয়ে কোনো জায়গাতেই কিন্তু ক্যালকুলেটর তোকে ধরেই নিতে হবে যে আমি ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, তাহলে তুই কি করবি? তাহলে অন্য স্টুডেন্টগুলো কি করে করছে, যারা টপার হয় তারা কি করে করছে? কেউই তো ক্যালকুলেটর ইউজ করতে পারছে না, তাহলে তো সব প্রশ্ন কি করে কারেক্ট করে আসছে? নিশ্চয়ই কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো অ্যাডাপ্ট করতে হবে তোকে। প্রসেস ছাড়া কিছু হবে না। শুধু পড়াশোনা সিলেবাস শেষ করা দ্যাট ইজ নট দ্য অল থিং। এছাড়াও কিন্তু আরো অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোতে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ক্যালকুলেশনটা কোনো মতেই কেমিস্ট্রির মধ্যে পড়ে না, কিন্তু কেমিস্ট্রির প্রশ্ন সলভ করতে গেলে কিন্তু ক্যালকুলেশনটা মাস্ট। কারণ আমাকে এমসিকিউতে 4টে অ্যান্সার দিয়েছে, আমাকে তো কোনো অ্যান্সারে রাইট দিতে হবে। তো ক্যালকুলেশন করে রেজাল্ট যতক্ষণ না পর্যন্ত আনতে পারছি ততক্ষণ পর্যন্ত তো আমি কনফার্ম আমি বলতে পারবো না, তাহলে আন্দাজে মারতে হবে, সেটা সম্ভব। ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেট বলবো। এবারে একটা আমি তোকে বলবো যে দেখতেই পাচ্ছিস ছবিতে ইনভার্সন অফ সুগার কেন বা সুক্রোজ, ইনভার্সন অফ সুক্রোজ বা কেন সুগার। এটা কিন্তু একটু অন্যরকম আজকাল দেখছি দিচ্ছে, সেই জন্য এটা আমি এর মধ্যে ইনক্লুড করলাম। ইনভার্সন অফ সুগার কেন বা ইনভার্সন অফ সুক্রোজ যেটা, সেটা একটা রিয়াকশন আছে, সেটাতে কিন্তু অপটিক্যাল রোটেশন মাপা হয়। মানে বাঁদিকে যে ছবিটা দেখতে পাচ্ছিস একটা ইনস্ট্রুমেন্টের, ওটা হচ্ছে পোলারিমিটার। ওটা অনার্স পড়লে এটা রোটেশন মাপার জন্য এই যন্ত্র ইউজ করতে হয়। এটা খুবই কঠিন একটা এক্সপেরিমেন্ট, যেটা কিনা করতে হয় স্টুডেন্টদের, অপটিক্যাল রোটেশন বের করা। তো সেটা এখানে আমাদের এই অপটিক্যাল রোটেশন বের করে হাইড্রোলিসিস অফ সুক্রোজ, সেটাকে আমাদের ফার্স্ট অর্ডার রিয়াকশন যেটা, সেটাকে আমাকে প্রুভ করতে হবে। তো সেটা প্রুভ করতে গিয়ে প্রথমে রিয়াকশনটা তোকে বুঝতে হবে। রিয়াকশনটা কি আছে তুই দেখতেই পাচ্ছিস যে ডেক্সট্রো রোটেটারি সুক্রোজ যেটা, সেই সুক্রোজ কিন্তু
তাকে হাইড্রোলিসিস করলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়, গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়। এখন এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ যেটা, তাদের দুজনের রোটেশন কিন্তু ওভারঅল রোটেশন যেটা, সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। কারণ গ্লুকোজের রোটেশন কত, +52.5 ডিগ্রি, আর ফ্রুক্টোজের রোটেশন কত, -92 ডিগ্রি। তো যেহেতু এই দুটো রোটেশন কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে এবং মাইনাসের দিকটা বেশি, সেই জন্য কে বলে ইনভার্সন। ইনভার্সন মানে কি, মানে হচ্ছে যে যেদিকে রোটেশন গ্লুকোজের সুক্রোজের ছিল, সুক্রোজের কত ছিল +66.6, সেটা ভাঙার পরে গ্লুকোজ হলো +52 আর ফ্রুক্টোজ হলো -92, তাহলে মাইনাসের দিকটা বেশি হলো, দ্যাট ইজ কল্ড ইনভার্সন। ইনভার্সন মানে জাস্ট ইনভার্টেড হলো, মানে প্লাস রোটেশন থেকে মাইনাস রোটেশন দিকে চলে গেল। দিস ইজ অল অ্যাবাউট। তো এখানে কি করতে হয় না, এই রোটেশন মাপতে হয়, তার বেসিসে কিন্তু রেট অফ দ্য রিয়াকশন বের করতে হয়। তো জিরো টাইমে প্রথমে কোনো যখন রোটেশন আমি কিছু দিইনি, ওখানে সলিউশন রাখিনি, তখনও কিন্তু একটা রোটেশন থাকে, সেটাকে বলে R0। তো এবারে পার্টিকুলার টাইমে রোটেশন হয়তো 8টি, তাহলে কতটা রোটেশন অ্যাকচুয়ালি হলো না, R0 - 8টি। ধর জল দিয়ে আমরা রোটেশন দেখি, ধর গ্লুকোজের রোটেশন কত, এটা মাপতে গেলে কি করতে হবে না, প্রথমে জল দিয়ে দেখে নিতে হবে রোটেশনটা কত। সেটা জল দিয়ে রোটেশন এত, তাহলে পোলারিমিটারের রিডিং যেটা, সেটা জল দিয়ে রোটেশন কত তার রেসপেক্টেই কিন্তু রিডিংটা বের করতে হবে। সেই জন্যে R0 যদি প্রথমে জিরো টাইমে রোটেশন যদি R0 হয়, তাহলে টি টাইম বাদে রোটেশন R0 - RT। The angle of rotation any time will be dependent on the amount of product formed or amount of the reactant reacted, that is X। কতটা অ্যামাউন্ট রিয়াকশন করে যাচ্ছে তার উপরেই কিন্তু রোটেশনটা ডিপেন্ড করবে। তাহলে ইনিশিয়ালি যদি এক্স অ্যামাউন্ট যদি রিয়াকশন করে টি সময় বাদে, তাহলে আমরা বলবো যে রোটেশনটা R0 - RT, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। এই অংশটা তুই ভালো করে মনে রাখবি। কিন্তু ইনফাইনাইট টাইম বাদে কি হবে না, সেটা পুরো টোটাল রোটেশন দিয়ে দেবে, পুরোটাই ওটা রোটেশন দিয়ে দেবে, তাহলে আর ইনফিনিটি। তো আর ইনফিনিটি যেটা, সেটাও তো অ্যাঙ্গেল অফ রোটেশনটা যখন লিখতে যাবো তখন R0 তো জল দিয়ে রোটেশন, ওটা তো সবসময় ওর থেকেই মাইনাস করতে হবে। তো ইনফাইনাইট টাইম বাদে কি হবে না, কতটা ইনিশিয়ালি ছিল, R0 - R ইনফিনিটি টু A। তাহলে আমাদের কি আছে না, আমাদের অরিজিনাল ইকুয়েশনটা কত, T = 2.303/K log A/A - x। কথাটা বোঝার চেষ্টা কর। তাহলে A/A - x তো আমি রাখতে পারবো না, তাহলে উপরে A মানে R0 - R ইনফিনিটি, এটা আমি বসিয়ে দিতে পারি R0 - R ইনফিনিটি। নিচে কি বসাতে হবে, A - x, মানে A মানে কি R0 - R ইনফিনিটি -x R0 প্লাস RT, এখান থেকে বসান x, তাহলে R0 বাদ হয়ে গেল, তাহলে R0 - R ইনফিনিটি বাই RT R ইনফিনিটি। এইটা আমি কি করব না, এই জায়গাটায় বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমি যাবতীয় কাজকর্মগুলো যেগুলো আছে সেগুলো, সিম্পল ব্যাপার। এই ফর্মুলাটা তোকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখ R0 - R ইনফিনিটি, R0 - R ইনফিনিটি, এটা আমি করলাম, এটা লিখে দিয়েছি এখানে, যে এইটাই হচ্ছে তোর ফর্মুলা, যেটা রোটেশনের সময় ইনভার্সন অফ কেন সুগার, তার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এই ফর্মুলাটা ইউজ করলাম আমরা, একটা দিয়ে দেবে এরকম, এইটা হচ্ছে R0 জায়গায় এটা বসাবে, আর R ইনফিনিটির জায়গায় এটা বসাবে, আর বাকি এগুলো কিন্তু RT, এগুলো RT, এটা এগুলো RT। ফর্মুলা তো জানা হয়ে গেছে, তুই এবারে ভ্যালুগুলো পরপর বসাতে থাকবি।
যে তুই R0 মাইনাস R ইনফিনিটি বাই RT মাইনাস R ইনফিনিটি এটা বসাবি, বসিয়ে কে এর ভ্যালু বার করি বারবার। টি ইকুয়ালস টু এত মিনিট, তাতে কে এর ভ্যালু কত, টি ইকুয়ালস টু এত মিনিট 18 মিনিট, তাতে কে এর ভ্যালু কত, টি ইকুয়ালস টু এত মিনিট, তাতে কে এর ভ্যালু কত। এগুলো সব দেখবি একই রকম ভ্যালুগুলো আসবে, প্রত্যেকটা ভ্যালুই সিমিলার আসবে, এবং তাকে অ্যাভারেজ করে নিবি। অ্যাভারেজ করে নিলে অ্যাভারেজ রেট কনস্ট্যান্ট ভ্যালু এটাই চলে এসছে, এবং এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সুগার কেনের যে অ্যাঙ্গেল অফ রোটেশন যেটা, সেটা দিয়ে কিন্তু রেট কনস্ট্যান্ট বের করা যায়, ওই রিয়াকশনে রেট কনস্ট্যান্ট বের করা যায়, যেটা খুব খুব আজকাল ইম্পর্টেন্ট। তোকে কিন্তু এই কাজগুলো করতে হবে। এমসিকিউ কোশ্চেন মানে ভাবিস না যে কোশ্চেন ছোট হবে, অল্প সময়ের মধ্যে করা যাবে। একই যেগুলো অঙ্ক সেগুলোই, শুধু ওখানে অ্যান্সারগুলো দেওয়া থাকবে। ঠিক একই রকম ভাবে আমি এরকম নিউমেরিক্যাল প্রবলেম আরো একটা দেওয়া রয়েছে, এটা এটা তুই হোমওয়ার্ক, এটা তুই করবি, বাড়িতে করবি, আমি তোকে পিডিএফ পাঠিয়ে দেবো, এটা করবি, করে দেখবি যে কিরকম কি ভ্যালু আসছে না আসছে, সাইন ফাইন সমেতই করবি। হাইড্রোলিসিস অফ ইথাইল অ্যাসিটেট একই রকম টাইপের, এটাও পরীক্ষায় দেয়। হাইড্রোলিসিস অফ ইথাইল অ্যাসিটেট, সেখানে কি করা হয়, ইথাইল অ্যাসিটেট জলের সাথে রিয়াকশন করে অ্যাসিটিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহল প্রডিউস করে, এবং এই অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল যে প্রডিউসড হলো তাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেশন করব। টাইট্রেশন করে দেখবো যে কতটা অ্যাসিটিক অ্যাসিড ওখানে পড়ে রয়েছে, কতটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে, কতটা অ্যাসিটিক অ্যাসিড প্রডিউসড হয়েছে। তো তাহলে এখানে কিন্তু আমরা মেজার করছি কিন্তু এইটা। তাহলে টি ইকুয়ালস টু যখন 0, তখন কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা খাবে সেটা কাকে খাবে, এই H2SO4 কে খাবে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়নি। তাহলে তখন কিন্তু V0 যখন, তখন কিন্তু অ্যামাউন্ট অফ H2SO4 এর সাথে প্রপোর্শনাল। কিন্তু যত টাইম যাবে, ধর টি টাইম, তখন অ্যামাউন্ট অফ H2SO4 প্লাস অ্যামাউন্ট অফ অ্যাসিটিক অ্যাসিড দুটোকেই কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড খাবে, কারণ H2SO4 ওখানে অ্যাড করতে হয়, রিয়াকশনটা করতে গেলে H2SO4 অ্যাড করতে হয়, H2SO4 ওখানে থেকে যায়। তো প্রথমে যেটা V0 যেটা, সেটাতে H2SO4 তো থাকবেই, পরে H2SO4 প্লাস অ্যামাউন্ট অফ অ্যাসিটিক অ্যাসিড, এই দুটোর ভলিউমই সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউমের সাথে প্রপোর্শনাল হবে। তাহলে H2SO4 এর অ্যামাউন্টটা মাইনাস করে দেবো, যদি মাইনাস করে দিই তাহলে অ্যামাউন্ট অফ অ্যাসিটিক অ্যাসিডেরটা পেয়ে যাব, তাহলে অ্যামাউন্ট অফ অ্যাসিটিক অ্যাসিড সেটা হচ্ছে x, তাহলে VT মাইনাস V0 প্রপোর্শনাল টু x। এটা হলো আর একটা পার্ট কি না, আর একটা পার্ট হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট। ইনিশিয়াল অ্যামাউন্ট কি, ইনফাইনাইট টাইম বাদে কি হবে, অ্যামাউন্ট অফ H2SO4 আর ইনিশিয়াল অ্যামাউন্ট ইথাইল অ্যাসিটেট, এই দুটোকে অ্যাড করলে পুরো টোটাল প্রপোর্শনাল হয়। এই দুটো মানে কি, এই দুটো মানে ওই ইনিশিয়াল অ্যামাউন্টই, কারণ H2SO4 এর অ্যামাউন্টটা তো সমেত তো ইনিশিয়াল অ্যামাউন্ট তো নেওয়া হবে। তো ইনিশিয়াল অ্যামাউন্টটা যেটা ছিল A, V ইনফিনিটি মাইনাস V0 প্রপোর্শনাল টু A, এই A আর A মাইনাস X এটা দুটো বসিয়ে, এই যে A বাই A মাইনাস X, V ইনফিনিটি মাইনাস V0 বাই V ইনফিনিটি মাইনাস V0, VT মাইনাস V0 করে আলটিমেটলি এই ফর্মুলাটাই তোকে মনে রাখতে হবে, কিপ ইন মাইন্ড। হাইড্রোলিসিস অফ ইথাইল অ্যাসিটেটের এই ফর্মুলা, তোর V ইনফিনিটি দেওয়া থাকবে, V0 দেওয়া থাকবে, VT দেওয়া থাকবে, ফটাফট বসাবি, বসিয়ে তুই ক্যালকুলেশন করবি। তোর ফর্মুলা জানা থাকলে তুই সহজেই করতে পারবি। আমি তোকে একটা অঙ্ক দিলাম, এই অঙ্কটা তুই করে আমাকে পাঠাবি। ভেলোসিটি কনস্ট্যান্ট বা ভেলোসিটি কনস্ট্যান্ট মানে হচ্ছে কি, রেট কনস্ট্যান্ট। এখানে একটা নিউমেরিক্যাল দিয়েছি, এই নিউমেরিক্যালটা এস ছিল, এটা আমি আর করিনি, আগেরগুলো করা আছে, এটা এস ছিল, তুই এটা করে দেখতে পারিস। আর একটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার ডিকম্পোজিশন, এটা খুবই সোজা, এটা আজকাল দেয় না, কিন্তু আমি এটার কথা বলছি। এটাতে নাইট্রোজেন, শুধু একটাই গ্যাস তৈরি হয় নাইট্রোজেন, HClটা সলিউশনের মধ্যে থাকে, HClটা ধরার দরকার নেই, শুধুমাত্র নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে ডিকম্পোজ করছে কতটা না, নাইট্রোজেন গ্যাস কতটা বেরোচ্ছে, এটার সাথে প্রপোর্শনাল, এটা একদম সোজা ভিটি। আর একটা হচ্ছে ইনফাইনাইট টাইম বাদে কতটা থাকবে, সেটা হচ্ছে নাইট্রোজেন পুরোটাই ডিকম্পোজ করে যাবে, তাহলে A প্রপোর্শনাল টু V ইনফিনিটি। এই দুটোকে রেশিও করে V ইনফিনিটি মাইনাস VT করে এখান থেকে তুই ভ্যালু বের করতে পারিস। আমি
এখানেও একটা অঙ্ক দিয়েছি, এই ফর্মুলাটায় দিয়ে একটা অঙ্ক দিয়েছি। এই অঙ্কটাও তুই একটু হোমওয়ার্কে চেষ্টা করবি। এই অঙ্কটা এই পর্যন্ত আমি বললাম। আমার তো ল্যাপটপেও চার্জ নেই, এসব চার্জ নেই, তাও আমি কিছুটা, যে ক্লাস অফ যাবে সেই জন্য আমি কিছুটা আমি করিয়ে দিলাম। তো এরপর দিন আবার আমি এই পর থেকে ফার্স্ট অর্ডার রিয়াকশনে খুব ইম্পর্টেন্ট পার্ট একটা পড়ালাম, এই পর্যন্ত আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। ফার্স্ট